কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 265 জনে। আহত হয়েছেন প্রায় 3,500। এছাড়া নিখোঁজ রয়েছেন এখনো অন্তত 500 জন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে চলছে অভিযান। ওদিকে পরিস্থিতি মোকাবেলায় জরুরি অর্থনৈতিক অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট। একই সাথে 3 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ভূমিকম্পে স্বজন হারানো মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কলম্বিয়ার হাসপাতাল ও মর্গের পরিবেশ। পামিরার একটি মর্গের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন নিহতের স্বজনরা। নিহতদের পরিচয় নিশ্চিত করতে অনেক ক্ষেত্রে ডিএনএ পরীক্ষারও আশ্রয় নেওয়া হচ্ছে। এখানে মৃতদেহগুলো পচে যাচ্ছে, হিমঘরগুলোও অকেজো হয়ে পড়ে আছে। তাদের একটি বিকল্প পরিকল্পনা থাকা প্রয়োজন। জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী গত সোমবারের 7.4 ভূমিকম্পে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 9,000-এর বেশি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 45,000 বাড়ি। এছাড়া হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভূমিকম্পের 3 দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি খাদ্য, চিকিৎসা ও আশ্রয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সরকার ও বিভিন্ন মানবিক সংস্থা। পরিস্থিতি মোকাবেলায় সরকার জাতীয় দুর্যোগ অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট আবেলার্দো জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত হাসপাতাল, স্কুল, সড়ক ও বিমানবন্দরের পুনর্গঠনের জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হবে। আমরা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি উদ্যোগে ইউটিলিটি বিল পরিশোধের ব্যবস্থা, গৃহিণীদের জন্য বাড়ি ভাড়া বাবদ ভর্তুকি, কর ও আর্থিক ক্ষেত্রে ছাড় রয়েছে। এছাড়া ভূমিকম্পের সবচেয়ে অসহায় পরিবারগুলোর জন্য রয়েছে আর্থিক সহায়তা। এদিকে নিহতদের স্মরণে দেশের সব সরকারি ভবন এবং বিদেশে অবস্থিত কলম্বিয়ার কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। অন্যদিকে কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা কেবল সেই সব দেশের কাছ থেকেই সহায়তা নেবে যাদের স্বীকৃত আন্তর্জাতিক সনদ রয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র এবং ইরান নতুন নতুন দাবি তুলেছে। এতে ইরানে 5 মাস ধরে চলা যুদ্ধ অবসানে বড় পরিসরে কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তারা সরাসরি আলোচনায় অংশ নিচ্ছে, তবে ইরানের দাবি তারা কেবল ওমানের সঙ্গে সরাসরি আলোচনা করছে। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত কয়েক দশক ধরে বিভিন্ন সংঘাত ও হামলায় প্রাণহানি ও হতাহত হওয়ার ঘটনায় তিনি ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন। এর আগে গত সপ্তাহে ইরানও যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য নতুন করে ক্ষতিপূরণ দাবি করেছে। একই সঙ্গে তেহরান বলেছে, ওয়াশিংটন তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী নতুন করে খুলে দেওয়া হবে না। ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প সম্প্রতি শর্ত দিয়েছেন, ইরানের কর্মকাণ্ডের কারণে যারা হতাহত হয়েছেন তাদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। 2000 সালের অক্টোবরে ইয়েমেনে নিহত 17 মার্কিন নাবিকের পরিবার, জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভের সময় নিহত ইরানিদের পরিবার এবং লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজার মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির দায় নিয়ে তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের দাবি, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধ করতে হবে, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ সম্পদ কোনো শর্ত ছাড়াই মুক্ত করে দিতে হবে এবং ইরান ছাড়াও লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তাদের মিত্রদের ওপর হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করারও দাবি জানিয়ে আসছে ইরান। একই সঙ্গে যুদ্ধে ক্ষতিপূরণ দাবিও করছে দেশটি। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী ও এর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বড় ধরনের শান্তি চুক্তির আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা কম।
এছাড়া ট্রাম্পের নতুন দাবিগুলোতেও সমস্যা রয়েছে, কারণ এসব দাবি শুধু বর্তমান সংঘাত বন্ধের বিষয়ে সীমাবদ্ধ নেই। বিক্ষোভ ও অতীতের অন্যান্য ঘটনার জন্য ক্ষতিপূরণের দাবি যদি শুধু আলোচনায় চাপ তৈরির কৌশল না হয়ে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রকৃত শর্তে পরিণত হয়, তাহলে তেহরানের জন্য সেই চুক্তি মেনে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে। সৃষ্টি ঘটক, ৭১। যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইয়েমেনে ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আরও ২৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা এই পর্যালোচনা তথ্য প্রকাশ করেন। এতে দেখা যায় ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর হামলায় বেসামরিক নাগরিকের মৃত্যু এবং আহতের সব ঘটনায় ঘটে এপ্রিল মাসে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চালানো ৩টি হামলায়। পেন্টাগনের বেসামরিক হতাহতের ঘটনা বিষয়ক বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবেই প্রস্তুত করা এই মূল্যায়নটি মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। যদিও এনবিসি নিউজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর অ্যাসোসিয়েটেড প্রেস এটি সংগ্রহ করে। ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে। সেখানে বলা হয় ৩০ সেপ্টেম্বরে ইরাকে আইএসআইএস বিরোধী যে বৈশ্বিক জোট, সেই জোটে সামরিক মিশন শেষ এবং জোটের সেনা প্রত্যাহারের চূড়ান্ত তারিখ ১ অক্টোবর থেকে ইরাকে কোনো বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী সেন্টকমের কমান্ডার জেনারেল ব্যাট কুপারের সঙ্গে প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের ভিত্তিতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং ইরাক এখন থেকে পরস্পরের সার্বভৌমত্ব এবং দ্বিপাক্ষিক স্বার্থকে সম্মান জানাবে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের মাধ্যমে ইরাকে সেনা মোতায়েন শুরু হয়। শতাব্দীর সেরা সূর্যগ্রহণ দেখল ইউরোপ। বুধবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে প্রস্তুত ছিল লাখো মানুষ। বিরল এই মহাজাগতিক দৃশ্যকে ঘিরে এরই মধ্যে পর্যটক এবং আকাশপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল ২ মিনিট ১৩ সেকেন্ড। এই সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলে। যদিও বেশিরভাগ শহরে অবশ্য অন্ধকারের সময়কালটা ছিল আরও কিছুটা কম। পুরোটা জানাচ্ছেন নাহিদা রিন্থি। ধীরে ধীরে চাঁদের আড়ালে চলে যাচ্ছে সূর্য। এবার দীর্ঘ অপেক্ষার অবসান। আইসল্যান্ডের পশ্চিম উপকূলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যায় চারপাশ। মেঘের ফাঁকে উকি দেয় মহাজাতিক এক দৃশ্য। রাজধানী রেইকিয়াভিক থেকে সরাসরি এই দৃশ্য দেখতে পান হাজারো মানুষ। আকাশ মেঘলা থাকা সত্ত্বেও যখন তাদের মাথার উপরে সবকিছু অন্ধকারে ডুবে যায়, তখন হারগ্রিমস কিরকিয়া গির্জার সামনে সমবেত জনতা উল্লাসে ফেটে পড়ে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখান দিয়ে অতিক্রম করে, তখন দিনের আলো কিছু সময়ের জন্য গোধূলির আবহে মিলিয়ে যায়। এ সময় রহস্যময় নীরবতায় ডুবে যায় পৃথিবী। এই অদ্ভুত অনুভূতিকে অতীতে প্রায়শ কোনো অশুভ সংকেত, মহাজাতিক সংঘাত কিংবা ঐশ্বরিক শক্তির নিদর্শন হিসেবে দেখা হতো। অনেকের কাছেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা বহু বছরের লালিত স্বপ্ন। তাই এই অভিজ্ঞতা অর্জনের সুযোগটি হাতছাড়া করেননি আকাশপ্রেমীরা। তাই কেউ পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ, কেউ হয়েছেন আবেগপ্রবণ। আমি ১২ ঘন্টা কাজ করে এসেছি, আর এখানে এসে এসব দেখাটা সত্যি দারুণ একটা ব্যাপার ছিল। পুরো পরিবারকে সঙ্গে নিয়ে এসেছি, তাই আমি খুবই কৃতজ্ঞ। মানুষ যে হাততালি দিয়েছে সেটা দারুণ লেগেছে। সত্যি হৃদয়স্পর্শী। এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। চারপাশ একদম অন্ধকার হয়ে গিয়েছিল, আবার হঠাৎ করেই দিনের আলো ফিরে এলো। দৃশ্যটি সত্যি অপূর্ব ছিল। পশ্চিম ইউরোপে গত ২৭ বছরের মধ্যে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে আইসল্যান্ড ও উত্তর স্পেনে জড়ো হন লাখো মানুষ। স্পেনের বিজ্ঞান বিষয়ক সচিব হুয়ান ক্রুস বলেন, এই ঘটনা থেকে জ্যোতি পদার্থবিদদের একটি অসাধারণ প্রজন্ম উঠে আসবে। বিষয়টা সত্যিই দারুণ ছিল। সবাই একই সময়ে একই জিনিসের দিকে তাকিয়েছিল। এটা সত্যি খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে এটা যেন একে অপরের সাথে এক ধরনের বন্ধন গড়ে তোলার মতো অভিজ্ঞতা। আইবেরীয় উপদ্বীপে সর্বশেষ ১৯১২ সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। ২০২৭ সালের ২ আগস্ট এখানে আরেকটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২০২৮ সালের জানুয়ারিতে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এর মাধ্যমে পূর্ণ হবে আইবেরিয়ান এক্লিপস ট্রায়ো। বিকেল ৫টা ৪৪ মিনিটের দিকে
পূর্ণগ্রাস গ্রহণ আইসল্যান্ডের একেবারে পশ্চিম উপকূলে পৌঁছায়। এর ফলে দ্বীপটির সুদূর পশ্চিমা অঞ্চল সর্বোচ্চ 2 মিনিট 13 সেকেন্ডের জন্য সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়, যদিও অধিকাংশ শহরে অন্ধকারের স্থায়িত্বকাল ছিল এর চেয়েও কম। নাহিদা রিন্থি, ৭১। মালয়েশিয়ায় 250 অভিবাসীকে 3 মাসেরও বেশি সময় ধরে বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে প্লাইউড SDNBHD নামে একটি কারখানার বিরুদ্ধে। দেশটির পাহাং রাজ্যের ওই অভিবাসীদের মধ্যে 130 জনই বাংলাদেশি। ভুক্তভোগীরা বলছেন বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। বাকিটা জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। পরিবারের স্বপ্ন পূরণে কলিং ভিসায় মালয়েশিয়ায় আসেন 130 জন বাংলাদেশি। কাজ শুরু করেন পাহাং রাজ্যের প্লাইউড SDNBHD নামে একটি প্রতিষ্ঠানে। তবে কাজ মিললেও শুরু থেকেই কর্মীদের নানা বৈষম্যের অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আর এবার 3 মাসেরও বেশি সময় বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন সেখানে কর্মরত 250 কর্মী। শুধু বাংলাদেশ নয়, বেতন না পাওয়াদের তালিকায় আছে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের কর্মীরাও। ভুক্তভোগীরা বলছেন অর্থের অভাবে মানবতার জীবনযাপন করছেন তারা। 130 জনের মতো একজন এখানে বাংলাদেশে আছি, তো আমরা যে খাবো সেই ব্যবস্থাটাও আমাদের নাই। কোম্পানি যেটা আমাদেরকে মানে চুক্তিপূর্ণ ছিল যে হ্যাঁ কোম্পানি এরকম কাজ দিবে বা এরকম স্যালারি দিবে, আসলে কোনোটাই সত্যটা না। কর্মীদের অভিযোগ, সমস্যা সমাধানে মালয়েশিয়ার শ্রম বিভাগ ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তারা। আমাদের এখান থেকে অলরেডি একজনকে উঠাই নিয়ে গেছে এবং 17 জনের লিস্ট ছাড়া আমরা শুনতেছি 17 জনের লিস্ট করছে। কোনো কারণে এমবাসি যদি আমাদেরকে কোনো সহযোগিতা না করে, না আসে, তাহলে আমাদেরকে একজন একজন করে না বুক করে নেব, এটা ধরে রাখেন আপনারা। প্রবাসী এই কর্মীরা জানান প্রায় 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় কাজের খোঁজে এসেছিলেন তারা। কোম্পানি দিতে রাজি না। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। একটু বিস্তারিত জানতে চাই, মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মোস্তফা ইমরান রাজু। রাজু, আপনার তথ্য এবং ছবিতে আমরা প্রতিবেদনটা দেখছিলাম এবং কয়েকটা বিষয় একটু স্পষ্ট করবেন। প্রথমত, বেতন বন্ধের কারণটা কি, বেতন না দেওয়ার কারণটা কি, কোনো ব্যাখ্যা আসলে এই প্লাইউড SDNBHD কর্তৃপক্ষ দিতে পেরেছে কিনা, এখন পর্যন্ত আসলে হাই কমিশনের পক্ষ থেকে কোনো সহায়তা এসেছে কিনা, এবং কিভাবে আসলে দিন পার করছে 130 জন প্রবাসী বাংলাদেশি? রাকিব, আপনি যেমনটি বলছিলেন, এখানে যে কর্মীরা রয়েছে তারা আসলে কিন্তু মানবতার জীবনযাপন করছে। তাদের কেউ কেউ কিন্তু ঠিক মতো খেতে পারছে না। তাদের যে দেশে টাকা পাঠানো পরিবার তাদের উপর ডিপেন্ডেবল, সেই টাকা তো পাঠাতে পারছেই না, উপরন্তু তারা এখানে সার্ভাইভ করছে, কোনো রকমে বেঁচে আছে আর কি। তো প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে বিষয়টি তারা সুরাহা করতে চান এবং তারা আরো সময় চেয়েছেন, কিন্তু কর্মীরা বলছেন যে 3 থেকে 4 মাস প্রায় হয়ে যাচ্ছে। এর মধ্যে তারা 1 মাসের বেতন কিন্তু চেয়েছিলেন, যে 1 মাসের বেতন দিলে ওই টাকা দিয়ে তারা চলতে পারে, কিন্তু কোম্পানির পক্ষ থেকে কিন্তু সে ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়নি। বারবারই বলা হচ্ছে যে তাদের সুরাহা করা হবে, কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু তারা বলতে পারছে না। তো একই সঙ্গে রাকিব, আর একটু আপডেট দিতে চাই, আজকে যে বাংলাদেশ হাই কমিশন কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করছে এবং বাংলাদেশ হাই কমিশনের একাধিক কর্মকর্তা কিন্তু আজকে কর্মীদের সঙ্গে সেখানে একটা মিটিং এর আয়োজন করেছে, যেখানে মালিক পক্ষের লোক থাকবে, একই সঙ্গে কর্মীদের যিনি প্রতিনিধিত্ব করছেন সেই প্রতিনিধিরাও থাকবে। সেটা নিয়ে আসলে তারা কথা বলতে চান এবং খোলামেলা আলাপের মাধ্যমে তারা প্রত্যাশা করছেন যে এটি নিয়ে আসলে একটা সমাধানের পথ বের হবে। কিন্তু সবচেয়ে যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যারা মূলত সামনে থেকে কথা বলছেন কর্মীদের পক্ষ হয়ে, তাদের কিন্তু অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকালকে একজন কর্মী অভিযোগ করছিলেন যে তাদের মধ্য থেকে নেতৃত্ব পর্যায়ে রয়েছে, কথা বলছেন, এইরকম একজনকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এবং 17 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, যে তালিকার মাধ্যমে তাদেরকে কিন্তু ডেকে আনা হবে। অনেকগুলো তথ্য আসলে জানিয়ে দিলেন মোস্তফা ইমরান রাজু। সেই বৈঠকটি হওয়ার পর কি ধরনের পরিস্থিতি তৈরি হয় নিশ্চয়ই সেটা আপনার মাধ্যমে জেনে যেতে পারবো। মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বিপ্লবের প্রতীক ফিদেল কাস্ট্রোর জন্ম শতবার্ষিকী আজ। 1926 সালে 13 আগস্ট কিউবার পূর্বাঞ্চলের বিরান অঞ্চলে জন্ম নেন এই সমাজতান্ত্রিক বিপ্লবী। মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রায় অর্ধ শতাব্দী ধরে কিউবার রাজনীতিতে ছিলেন প্রভাবশালী এক চরিত্র। 1959 সালের বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে রীতিমতো পাল্টে দেন দেশটির রাজনৈতিক এবং সামাজিক কাঠামো। শারমিন স্বপ্নার প্রতিবেদন।
13ই আগস্ট 1926 কিউবার বিরান অঞ্চলে স্পেনীয় বংশোদ্ভূত এক অভিবাসী পরিবারে জন্ম নেন ফিদেল আলেজান্দ্রো কাস্ট্রো রুজ। পরবর্তীতে যিনি দেশটির সমাজতান্ত্রিক বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রো নামে পরিচিতি পান। আইন পড়ার সময়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। মার্কিন প্রভাব ও ফুলহেন্সিও বাতিস্তার স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে তোলেন আন্দোলন। 1953 সালে সান্তিয়াগোর মোনকাডা ব্যারাকে ব্যর্থ সশস্ত্র হামলার পর গ্রেপ্তার হন তিনি। পরে কারাগারে এক ভাষণে তিনি বলেন ইতিহাস তাকে মুক্তি দেবে, আর এই ঐতিহাসিক ভাষণই তাকে পরিণত করে কিউবার বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রধান নেতায়। কারামুক্তির পর মেক্সিকোতে নির্বাসিত জীবন কাটান ফিদেল। সেখানেই আর্জেন্টাইন বিপ্লবী চে গুয়েভারার সঙ্গে পরিচয়। 1956 সালে কিউবায় ফিরে সিয়েরা মাইস্ট্রা পাহাড়ে শুরু করেন গেরিলা যুদ্ধ। 2 বছরের বেশি সময় লড়াই শেষে 1959 সালে পতন ঘটে বাতিস্তা সরকারের। ক্ষমতায় এসে ভূমি সংস্কার, শিল্প কারখানা জাতীয়করণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন আনেন তিনি। ধীরে ধীরে কিউবা পরিণত হয় একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্রে। তার নেতৃত্বে দেশটি সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হয় দীর্ঘস্থায়ী বৈরিতা। 1961 সালের বে অব পিগস হামলা থেকে শুরু করে অর্থনৈতিক অবরোধ, যুক্তরাষ্ট্রের নানা চাপের মুখেও ক্ষমতা ধরে রাখেন ফিদেল। তার বিরুদ্ধে একাধিক হত্যাচেষ্টা ও ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগও ওঠে। তবে সমর্থকদের কাছে তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধের প্রতীক। সমালোচকদের কাছে ছিলেন দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকা এক কর্তৃত্ববাদী শাসক। 2006 সালে অসুস্থতার কারণে সাময়িকভাবে দায়িত্ব ছাড়ার পর 2008 সালে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র ক্ষমতা ছোট ভাই রাউল কাস্ট্রোর কাছে হস্তান্তর করেন তিনি। আর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটে 2016 সালের 25 নভেম্বর। 90 বছর বয়সে মারা যান কিউবার এই বিপ্লবী নেতা। শারমিন স্বপ্না, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর এবং তার বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল ঠিক সকাল 9:30টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।